আসসালামু আলাইকুম। ছক্কা মারতে হলে আন্দ্রে রাসেল কিংবা কায়রন পোলার্ডের মতো বিশাল দেহ থাকতে হয়, গায়ে জোর থাকতে হয়, আদারওয়াইজ ছক্কা মারা যায় না। যদি ব্যাপারটা এরকমই হয় তাহলে দিনেশ কার্তিক কীভাবে 108 মিটারের ছক্কা মারেন, রিয়ান পারাগ কীভাবে ফ্রিকুয়েন্টলি ছক্কা মারেন, এর পেছনে সবচাইতে বড় কারণটা হচ্ছে প্রপার টাইমিং করাটা। ছক্কা মারতে চাইলে, বিগ হিট করতে চাইলে একটা ফ্যাক্টরি কাজ করে, সেটা হচ্ছে প্রপার টাইমিং। এখন প্রপার টাইমিংটা এনশিওর করার জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, সেগুলো নিয়ে সত্যিকার অর্থে কাজ করতে হয়। আমাদের বাংলাদেশে ব্যাটারদের প্রপার টাইমিংটা কেন হয় না, তার পেছনে কারণটা হচ্ছে গতি এবং মুভমেন্টের এগেনস্টে আমরা প্রপার টাইমিং করতে পারি না। এর পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমাদের ট্রিগার মুভমেন্টের সমস্যার জায়গাটা। খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে কয়েকটা আউট দেখাই আমাদের বাংলাদেশি ব্যাটারদের। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন আমাদের ব্যাটাররা ট্রিগার মুভমেন্ট যখন নিচ্ছেন, সামনের পাটা পেছনের পায়ের সঙ্গে অ্যাক্রস শেপে চলে যাচ্ছে। খেয়াল করে দেখেন, একদম লিটন কুমার দাস থেকে শুরু করে বাঁহাতি ব্যাটারদের জন্য তো এটা একটা কমন প্রবলেম। লিটন কুমার দাস থেকে শুরু করে মাহমুদুল হাসান জয়, ইনফ্যাক্ট বাঁহাতি ব্যাটাররা প্রায় প্রত্যেকেই অ্যাক্রস শেপে গিয়ে, অর্থাৎ পেছনের পাটাকে সামনের পায়ের সঙ্গে অ্যাক্রস শেপে রেখে, ইনফ্যাক্ট বলতে হবে যে সামনের পাটাকে পেছনের পায়ের সঙ্গে অ্যাক্রস শেপে নিয়ে তারা আউট হন বা প্রপার টাইমিংটা করতে পারেন না। এই জায়গাটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, রিয়ান পারাগের ক্ষেত্রে খেয়াল করেন, রিয়ান পারাগ যে ট্রিগার মুভমেন্টটা নেন, পেছনের দিকে একটা ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট, আফটার দ্যাট সামনের পাটাকে পেছনের পায়ের সাথে কিন্তু ক্রস শেপে না বা অ্যাক্রস না, সামনের পা এবং পেছনের পা একটা প্যারালাল শেপে নিয়ে তারপর তিনি ব্যাটিং করে থাকেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে তার বডি পজিশনিংটাই ওই জায়গাটাতে থাকে। জস বাটলারের ক্ষেত্রে খেয়াল করে যদি দেখেন, ট্রিগার মুভমেন্ট নেওয়ার পর সামনের পাটা কোথায়, সামনের পাটা কিন্তু ক্রস করে যাচ্ছে না, সামনের পাটা পেছনের পায়ের সঙ্গে প্যারালাল শেপে। বাংলাদেশে আমাদের এই প্রবলেমটা কেন হয়? এই প্রবলেম হওয়ার পেছনে কারণটা হচ্ছে, ছোটোবেলা থেকে একটা বাচ্চা যখন ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়, আমাদের কোচিং প্যাটার্নটা এরকম, ওকে আমরা প্রথমেই শেখাই কাভার ড্রাইভ। ওকে আমি এত বেশি কাভার ড্রাইভ আর এত বেশি অফ ড্রাইভ শেখাই, ওর বডি বায়োমেকানিক্স তৈরি হয়ে যায় অ্যাক্রস শেপে। এরপর বড় হওয়ার পর ও না চাইতেও ওর বডি, ওর পায়ের পজিশনটা অ্যাক্রস শেপে চলে যায় এবং এটা যাবেই। এটাই বাংলাদেশে ঘটনাটা ঘটে যে এখন পর্যন্ত আমরা মডার্ন ডে কোচিং মেথডটা ইনক্লুড করতে পারি নাই। আমার ব্যক্তিগত মতামতের জায়গাটা, বাচ্চারা যখন ক্রিকেট একাডেমিতে শিখতে আসছে, আগে আপনি অন ড্রাইভ শেখান, আগে অন ড্রাইভ শেখান, তাইলে আপনার সব দিকের শটের জন্য ওর বডিটা প্রিপেয়ার্ড হবে। আপনি যখন শুধু কাভার ড্রাইভ শেখাচ্ছেন, ওর বডি কিন্তু লক, ও শুধু অফ সাইডেই শট খেলতে পারে, ও লেগ সাইডে শট খেলতে পারে না। ইনফ্যাক্ট এই ধরনের ব্যাপার যখন বড় হওয়ার পরেও থাকে, অ্যাক্রস চলে যাওয়ার পর এলবিডাব্লিউ হয়, আউটসাইড এজ হয়, বলের মুভমেন্টের সঙ্গে নেগোশিয়েট করতে পারে না। এই ব্যাপারটা সংশোধন করার জন্য আপনি কিভাবে, আপনার হয়তো বা বডি বায়োমেকানিক্স তৈরি হয়ে গেছে এইভাবে, কিন্তু আপনি কিভাবে নিজেকে চেঞ্জ করতে পারেন, আমার কাছে মনে হয় ছোট্ট একটা ড্রিল আমি আপনাদের কাছে দেখাতে পারি। এই ড্রিলটার ব্যাপারটা এরকম, সাপোজ আমরা লেগ স্ট্যাম্পে গার্ড নিচ্ছি, আমার পেছনের পাটা লেগ স্ট্যাম্পে, এবং আমি যখন ট্রিগার মুভমেন্টটা নিচ্ছি, ইনিশিয়াল মুভমেন্টটা আমার পেছনের পায়ের ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট, এই ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টটা দিয়ে আমি আমার মিডল স্ট্যাম্পটাকে ঢাকবো। বাট সামনের পাটা কখনোই মিডল স্ট্যাম্পকে ক্রস করে যাবে না। সামনের পাটা, এই যে মার্কারটা আমি এখানে স্থাপন করেছি, এই মার্কারটাকে ক্রস করবে না। আমার ড্রিলটা হবে এরকম যে আমি লেগ স্ট্যাম্পে গার্ড নিচ্ছি, পেছনের পায়ের ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট, কিন্তু সামনের পাটা এর বেশি আমি যাব না এবং আমার বডি পজিশনটা স্ট্রেট বরাবর থাকবে। ডোন্ট থিঙ্ক যে কেমন শট হচ্ছে, কি হচ্ছে, আপনি আপনার পায়ের পজিশনটা ঠিক করবেন। আলামিন, আমাকে একটু বল ছুঁড়ে দাও, আমি চেষ্টা করি জিনিসটা। আমার সামনের পা এবং পেছনের পা অ্যাক্রস শেপে যাবে না, এটা কিন্তু একটু অ্যাক্রস হতে যাচ্ছিল, বাট অ্যাক্রস শেপে যাবে না। যাই, আমার সামনের পা এবং পেছনের পা খেয়াল করে দেখেন, অ্যাক্রস শেপে নাই, সোজা সোজা অবস্থায় আছে। আমি মিডল স্ট্যাম্পটা ঢেকেছি, আমার পেছনের পাটা দিয়ে সামনের পাটা আমি মিডল স্ট্যাম্প ক্রস করব না, এটাই হবে আমার ড্রিলের জায়গা। আবার যাই, সামনের পাটা আমি মিডল স্ট্যাম্প ক্রস করব না, আমি এই দাগ ক্রস করব না, এটাই হচ্ছে আমার ড্রিলের জায়গা। কেমন শট হচ্ছে, কি হচ্ছে, সেটা ডিফারেন্ট ইস্যু, কেমন শট হচ্ছে সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু এতে যেটা হয়, আমার সব সাইড কিন্তু ওপেন। যাই, খেয়াল করে দেখেন, আমার সামনের পাটা কিন্তু ক্রস শেপে যায় নাই। আমরা আরও কিছু বল প্র্যাকটিস করি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। খেয়াল করে দেখেন, সামনের পাটাকে আমি এই জায়গাতেই রেখেছি, সামনের পাটা আমার এইখানে চলে যায় নাই বা এদিক চলে যায় না। এদিক চলে যাওয়া মানে
আপনি কিন্তু ইউ আর আ ভেরি বিগ ক্যান্ডিডেট ফর এলবিডব্লিউ এবং আউটসাইড এজ। আরও দুইটা শট খেলি। খেয়াল করে দেখেন, আপনার শট যেমনই হোক সেটা দেখার বিষয় না, আপনার পায়ের অবস্থানটা এই ড্রিলটা আপনি করবেন। দ্যাটস ইট। আমার পজিশনটা কই? আমার পজিশনটা কিন্তু সামনের পাটা পেছনের পাটাকে ঢেকে দেয় নাই। সো এই জায়গাটা আসলে খুব ইম্পর্ট্যান্ট, যে অ্যাক্রস চলে যাওয়াটা, যেটা আমাদের বাংলাদেশের সত্যিকার অর্থে আমি বলি বদ অভ্যাসের জায়গা আমাদের ব্যাটসম্যানদের। এই বদ অভ্যাসটা ছোটোবেলা থেকেই তৈরি হয়। বিগ হিটের আরও একটা ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে পেছনের পায়ের ব্যালেন্সের জায়গাটা। পেছনের পায়ের ব্যালেন্সটা আপনি কিভাবে রাখবেন? জস বাটলারকে খেয়াল করে দেখবেন, বাটলার যখন শট খেলেন পেছনের পাটা কিন্তু একদম স্টিল একটা পজিশনে থাকে, একদম স্টিল একটা জায়গায় দাঁড়ানো অবস্থায় থাকে, অর্থাৎ পেছনের পাটা সরে না। রিয়ান পারাগের ক্ষেত্রে যদি বলেন, পেছনের পাটা একদম জায়গা মতো অবস্থায় থাকে। মহেন্দ্র সিং ধোনি শট খেলছেন, পেছনের পাটা একদম একটা সলিড বেজে দাঁড়ানো থাকে। এইটা কিভাবে আপনি নিজের মধ্যে আয়ত্ত করতে পারেন বিগ হিটের জন্য, সেই ব্যাপার নিয়ে আমরা অনফিল্ডের পরবর্তী পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এই সিরিজ ভিডিওগুলো আমরা করতে চাই যাতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, যেখানে হয়তো বা বেটার কোচিং ফ্যাসিলিটিসগুলো নাই, ইনফ্যাক্ট ঢাকাতেও যারা প্র্যাকটিস করছেন কিন্তু মডার্ন ডে ক্রিকেট কোচিংয়ের সঙ্গে খুব একটা হ্যাবিচুয়েটেড না, তাদের জন্য কিছুটা হলে উপকারে আসবে বলে আমরা বিশ্বাস করি। আমরা আশা করি যে আমাদের প্রজন্মে তো হয়তো বা আমরা প্রপার গাইডেন্সটা পাই নাই, কিন্তু আমরা যখন কোচিংয়ে এসেছি হয়তোবা এর পরের প্রজন্ম যারা, সেখানে একটা বেটার ক্রিকেট কালচার ডেভেলপ করতে আমরা চাই অনফিল্ডের তরফ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।